এবার ঋতুপর্ণা দেবী আমি নিশ্চিত তিনি হয়তো কোনো ফিল্মে অভিনয় বা কোনো প্রজেক্টে কাজ করার জন্যই নিয়েছিলেন। সেটা হয়তো তিনি তার কাগজও দেখাবেন বলে আমি অন্তত বিশ্বাস করি তাকে। কোথাও কয়লা চুরি, গলু চুরির টাকা, কোথাও ড্রাগ পাচারের টাকা, কোথাও এই রেশন দুর্নীতির টাকা, এই টাকাগুলো যদি ফিল্মের মধ্যে ঢোকে এবং তা শওকত মোল্লা যদি একজন সৎ মানুষ হবেন, তাহলে আমরা কি এক্সপেক্ট করবো? যে তিনি যান একেবারে ডকুমেন্টস দেখিয়ে দিন, দেখিয়ে দরকারে পাবলিকলি প্রকাশ করুক যে দেখুন আমার এই ডকুমেন্টস, আমার এই ব্যাংক স্টেটমেন্ট আমার নামে মিথ্যে অভিযোগ করছে। কোর্টে চলে যান, কথায় কথায় তো আপনারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট ফাটিয়ে দিচ্ছেন একেবারে। তো তাহলে আপনি সমনটাকে এড়িয়ে যাচ্ছেন কেন, বা বলছেন কেন যে এ বাঘ ও সিংহ ইত্যাদি বলে উল্টো পাল্টা কথা বলার তো কোনো দরকার নেই। তৃণমূল কংগ্রেস হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় বন্যপ্রাণী সংরক্ষণের অভয়ারণ্য। তার কারণ এখানে বাঘ সিংহ ছাড়া আমরা কাউকে দেখতে পাই না। মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন তিনি আহত বাঘ, তার আগে ছিলেন অনুব্রত মণ্ডল তিনি বাঘ, শেখ শাহজাহান বাঘ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এক রকমের বাঘ, শওকত মোল্লাকে তিনি বলছেন যে ও বাঘের বাচ্চা নাকি, এই সমস্ত বলছে। এই হচ্ছে ভাষা। আপনি তো সততার প্রতীক বলে পোস্টার দিতেন একসময়, এখন তো সেসব পোস্টার টোস্টার আর দেন না, কারণ এইসব দিলে এখন লোকজন পেটাবে। পরিষ্কার ব্যাপার যে এই সততার প্রতীক কথাটা যে সম্পূর্ণ ঢপের কীর্তন, এটা প্রকাশিত হয়ে গেছে। কারণ কেউই সৎ নয়, ধান্দাবাজি করবার জন্য এসছেন, ভোটে দাঁড়াচ্ছেন পয়সা ইনকাম করার জন্য। হ্যাঁ, ডায়মন্ড হারবারে একটা কমফোর্ট জোন আছে, সেই কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে তিনি খুব একটা রিস্ক নিতে চাইছেন না। ফিল্মের যে বিনিয়োগগুলো এখন হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, এই যে দেবের একটা সম্প্রতি সাক্ষাৎকার দেখলাম যে তার ফিল্মে বিনিয়োগ করছেন ওই কোন এক গরু চুরির মামলার টাকা। কিন্তু ঘটনাটা হচ্ছে সৎ ইনভেস্টর কেন ফিল্মে বিনিয়োগ করছেন না? কে জানতো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য না হয়ে যদি সাধারণ বাড়িতে জন্মগ্রহণ করতেন, তিনি বামপন্থীও হতে পারতেন, তিনি কংগ্রেসম্যানও হতে পারতেন, তিনি বিজেপিও হতে পারতেন, বা কিছুই না হতে পারতেন, সাধারণ মানুষও হতে পারতেন। ফলে 2 বছর বয়সে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পক্ষ থেকে ওনাকে পলিটিক্যালি ইনফ্লুয়েন্স করা হয়, তার মানে অ্যাবসলিউটলি ওনার যে বেড়ে ওঠা, সেই বেড়ে ওঠাটার মধ্যে একটা আউটার ইনফ্লুয়েন্স আছে। এইটা কখনোই কাম্য নয় প্রথম। কিন্তু ঘটনা হচ্ছে এই যে বারবার একটা কাদা ছোড়াছুড়ির বিষয়টা হচ্ছে, এটা আলটিমেটলি দেখুন বাংলার মানুষ কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি এবং ফিল্মের অভিনেতাদের প্রতি আস্থা হারিয়েছেন। রাস্তাঘাটে গেলে আগে যখন কাউকে বলতো কেউ যে আমি ফিল্মে কাজ করি বা টেলিভিশনে কাজ করি, আগে সম্মান করতেন মানুষ, যে বাবা ফিল্ম স্টার বা ফিল্মের অভিনয় করে, থিয়েটারে কাজ করে। এখন সেখানে ফিল্মে কাজ করলে বললেই আগে জিজ্ঞাসা করে কবে ভোটে দাঁড়াচ্ছ ভাই। আমার মনে হয় যে এখনো সময় আছে যে শাসক দলের এই নোংরা রাজনীতি থেকে ফিল্মের মানুষজন বেরিয়ে আসুক। এই গরু চুরি, গরু চোর, কয়লা চোর, ত্রিপল চোর, এই ধরনের লোকেদেরকে বাজার থেকে সরিয়ে যারা আদপেই সত্যিকারের ফিল্মে প্রডিউস করতে চান, ইনভেস্ট করতে চান, যারা সৎ ব্যবসায়ী অনেক আছেন। কিন্তু এই যে তোলাবাজির যে একটা ব্যাপার তৈরি হয়েছে, যে ছবি করলে এখানে যদি আমার দল না করো তোমাকে কাজে নেব না, আমার দল না করো তোমার ছবি হলে চালাতে দেবো না, এই যে একটা মাফিয়া, একটা গ্যাং ওয়ার শুরু হয়েছে, এই গ্যাং ওয়ারটাকে রেজিস্ট করে আমরা যদি বাজারটাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করি, যে ভাই আপনি বিনিয়োগ করুন, হল রয়েছে, ডিস্ট্রিবিউশন আছে, ছবি কন্টেন্ট ভালো হলে মানুষ টিকিট কেটে দেখবেন, অভিনেতার ভালো হলে 4টে কাজ পাবেন, এই যদি ফ্রি ফ্লো অফ মার্কেট থাকে, তাহলে এই গরুচোর কয়লাচোরদের টাকায় ইন্ডাস্ট্রি চালাতে হবে না। কিন্তু এখন যেটা হচ্ছে, মানে দেব থেকে শুরু করে ছোট প্রোডাকশন কোম্পানি সব জায়গাটাকে কদর্যভাবে ব্যবহার করছে এই শাসক দলের কিছু গুন্ডা বদমাস ক্রিমিনাল। তারা দুনিয়ার দুর্নীতির টাকা, রেশন চুরি, চাকরি চুরি, গরু চুরি, ত্রিপল চুরি, সেই টাকাগুলোকে নিয়ে এসে কিছু না করবার জন্য একটা ফান্ড পার্কিং এর রুট হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে ব্যবহার করছেন। আলটিমেটলি ফেসে যাচ্ছেন আমাদের এখানকার ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা। রাস্তাঘাটে দেখা হলে সত্যি কিন্তু কেউ আর ঋতুপর্ণা দেবীকে তার অভিনয়ের জন্য জাজ করবে না, প্রশ্ন করবে না এই বেটা তৃণমূলের গরু চোর বা কয়লা চোর কি রেশন চোর। কিন্তু ঋতুপর্ণা দেবী হয়তো রেশন চুরি করেননি, করেছেন হয়তো বদমাস জ্যোতিপ্রিয় মল্লিক, কিন্তু আনফর্চুনেটলি দেখা যাবে যে তিনি কোনো প্রজেক্টে কাজ করেছিলেন, সেই নেটওয়ার্কে ওনাকে হানি ট্র্যাপ করে নেওয়া হয়েছে। না, মোদি কেন ধ্যান করবে সেটা তো কারোর ব্যক্তিগত অ্যাফেয়ার। ওনার আমি বুঝতে পারি না যে মাননীয় মুখ্যমন্ত্রীর মানুষের ব্যক্তিগত রিলিজিয়াস অ্যাফেয়ার নিয়ে এত প্রশ্ন কেন। তার পরম পূজনীয় শ্রী শ্রী ঠাকুরের কোটেশন উনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন যত মাটি তত টাকা। এটা কি বাংলাকে সম্মান জানানো হলো? কখনো রবীন্দ্রনাথকে মিসকোট করছেন, কখনো শ্রী শ্রী ঠাকুরকে মিসকোট করছেন, স্বামীজিকে মিসকোট করছেন। একবার তো বলেই দিয়েছিলেন রামকৃষ্ণ নাকি তৃণমূল, এই সমস্ত বলেন। তারপর আবার গ্যাটিস দেন, সেগুলো বলে যখনই দেখেন কেস খেয়ে গেছে তখন গ্যাটিস দেন যে না রামকৃষ্ণ তৃণমূল করতো না, আমরা ওনার আদর্শে। কেন তুমি এই মহান ব্যক্তিদেরকে তুমি তোমার এই নোংরা রাজনীতির মঞ্চে টেনে আনছো? তোমার তো দরকার নেই রবীন্দ্রনাথ থেকে শুরু করে রামকৃষ্ণ থেকে নজরুল ইসলাম থেকে স্বামী বিবেকানন্দ থেকে এদেরকে এই কদর্য তোমার এই রাজনৈতিক খেলার মধ্যে নামানোর দরকার নেই। এটা থাক না, আমাদের ইতিহাসের পাতায় যে স্বর্ণ যুগ আমরা পার করে এসেছি তুমি তাদেরকে তার মধ্যে রাখো, তাদেরকে এই ছ্যাঁচড়ামিতে নামিও না, কারণ তারা এই ছ্যাঁচড়ামোগুলো করতেন না।
এবার রেশন বন্টন দুর্নীতিতে রীতিমতো ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করলো ইডি। কেন তলব করলো, কি ব্যাপার? যে ক্ষেত্র থেকে বারবার জানা যাচ্ছে, সূত্র মারফত আমরা যা জানতে পেরেছি, নাকি ঋতুপর্ণা সেনগুপ্তের অ্যাকাউন্ট থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাকাউন্টে, রীতিমতো নাকি জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে নাকি ঋতুপর্ণার অ্যাকাউন্টে, এইরকমই। এই কি করে ঢুকলো বা কেন ঢুকলো, এই সমস্ত তদন্ত করতেই 5 তারিখে ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করলো ইডি। আমার সঙ্গে রয়েছেন অরিত্র দত্ত, আপনারা প্রত্যেকেই চেনেন, অভিনেতা। কথা বলবো। অরিত্র, কি বলবে এই যে একের পর এক অভিনেতা অভিনেত্রী বিভিন্ন রকমের স্ক্যামের সঙ্গে তাদেরকে ডাকা হচ্ছে, বলছে সমন চলে যাচ্ছে, সমন যাওয়া মানে একটা প্রেস্টিজ। দেখুন, প্রথম কথা, ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলা সিনেমার ইতিহাসে একজন নোটেবল ফিগার, এবং তার অন্তত বাংলা চলচ্চিত্রে তার অবদান অনস্বীকার্য। এবং এই রকম একজন ব্যক্তিত্ব যদি এই রকম নেটওয়ার্কে জড়িয়ে পড়ে, সেটা তিনি নোয়িংলি জড়াক অথবা আননোয়িংলি জড়াক, তাকে যে সামন করা হয়েছে আর এরকম একটা কদর্য কাজে, সেইটা একজন সিনেমা ইন্ডাস্ট্রির কর্মী হিসেবে আমার কাছে খুব খারাপ লাগার বিষয়। কিন্তু আজকে দেব থেকে শুরু করে বনি সেনগুপ্ত থেকে শুরু করে নুসরাত জাহান থেকে শুরু করে একাধিক ফিল্ম স্টার, ফিল্ম অভিনেতা অভিনেত্রীদেরকে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, এটা একটা, সায়নী ঘোষও এর আগে মামলায় জড়িয়েছেন, এটা একটা রাজনৈতিক চক্রান্ত মারাত্মক রকম ভাবে। যেটা হচ্ছে যে শাসক দল ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে কমপ্লিটলি ব্যবহার করছে। আমি জানি না যে ইন্ডাস্ট্রির ভেটেরান, এনারা অত্যন্ত সিনিয়র বুদ্ধিমান মানুষ, তারা কেন বুঝতে পারছেন না। প্রথম কথা হচ্ছে যে ফিল্মের যে বিনিয়োগগুলো এখন হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, এই যে দেবের একটা সম্প্রতি সাক্ষাৎকার দেখলাম যে তার ফিল্মে বিনিয়োগ করছেন ওই কোন এক গরু চুরির মামলার টাকা। কিন্তু ঘটনাটা হচ্ছে, সৎ ইনভেস্টর কেন ফিল্মে বিনিয়োগ করছেন না? এটা একটা খুব ভাবার মতো বিষয়, যে ফিল্মে ইনভেস্ট করবেন, ফিল্ম থেকে টাকা উঠবে। ইনভেস্টর তো প্রত্যেক ইন্ডাস্ট্রিতেই আছে, ফিল্ম অ্যান্ড মিডিয়াতেও থাকবে, এ নিয়ে অসুবিধা নেই। কিন্তু এমন কিছু নেটওয়ার্কের টাকা, কোথাও কয়লা চুরি গলু চুরির টাকা, কোথাও ড্রাগ পাচারের টাকা, কোথাও এই রেশন দুর্নীতির টাকা, এই টাকাগুলো যদি ফিল্মের মধ্যে ঢুকে এবং ফিল্মের এন্টায়ার যে মার্কেট, ফিল্মের এন্টায়ার যে অপারেশন, সেইটাকে যদি প্রোডাকশন সাপ্লাই চেনটাকে পলিউট করেন। এবার ঋতুপর্ণা দেবী, আমি নিশ্চিত তিনি হয়তো কোনো ফিল্মে অভিনয় বা কোনো প্রজেক্টে কাজ করার জন্যই নিয়েছিলেন, সেটা হয়তো তিনি তার কাগজও দেখাবেন বলে আমি অন্তত বিশ্বাস করি তাকে। মানে ফিল্মটা যেন একটা গেটওয়ে অফ পলিটিক্স হয়ে গেছে, এবং ফিল্মে কাজ করার মানেই হচ্ছে, ফিল্মের অভিনেতা অভিনেত্রীদের বাংলায় এরকম একটা ইমেজ হয়ে গেছে যে দুনিয়ার চোর জোচ্চোর, লম্পট, দুর্নীতিগ্রস্ত, কালো টাকা নিয়ে বসে আছে, এই ধরনের লোকগুলো নেতা নেত্রীদের সাথে তাদের সমস্ত আপোষ করে চলছেন, এই ধরনের মানুষগুলি ফিল্মে এসে জুটছে। এতে যেটা হচ্ছে, যারা সৎ সজ্জন ব্যক্তি, যারা ভালোবেসে মিডিয়াতে কাজ করছেন, তারাও একইভাবে ওই জাতাকলে পড়ে তাদের সম্মানহানি হচ্ছে। যে রোজ ভ্যালির বিনিয়োগ বলুন, অথবা এই যদি দেখা যায় যে এই রেশন দুর্নীতির চোরা চালানকারী, আমি যেটা বারবার বলছি যে এক ধরনের ফেক ইনভেস্টার্স বা কালো টাকাকে সাদা করার জন্য ফিল্মটাকে ব্যবহার করার একটা প্রচণ্ড প্রবণতা সম্প্রতি বেশি দেখা যাচ্ছে। এটা এর আগেও হতো, ফিল্মে অনেক ক্ষেত্রেই এই টাকার হোয়াইটনিং পলিসিটা আছে, এটা ভারতবর্ষের সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিতেই আছে। কিন্তু বাংলায় যে অথেন্টিক প্রডিউসাররা সম্পূর্ণ গায়েব হয়ে গেছে। প্রোডাকশন হাউস বলে যে মানুষগুলোকে আমরা চিনতাম, প্রডিউসার বলে চিনতাম, সেইগুলি সমস্ত গায়েব হয়ে গিয়ে কিছু মানে মাফিয়া, চোর ছাচোর, দুর্নীতিগ্রস্ত ক্রিমিনালস, তারা একটা ব্যাকবোন হয়ে দাঁড়াচ্ছেন, ইনভেস্টার হিসেবে তারাই অ্যাপিয়ার করছেন। এবং তারপরে দেখা যাচ্ছে তারা ফিল্মে যে টাকাটা বিনিয়োগ করছেন বা মিডিয়াতে যে টাকাটা বিনিয়োগ করছেন, তারা সেটা সঠিক ব্যবসার টাকা নয়, সে অন্য কোনো জায়গায় ঝাড়া চুরি করা টাকা, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কিংবা গোজামিল দেওয়ার জন্য এখানে ফিল্মে এসে বিনিয়োগ করছেন। তাতে কি হচ্ছে, আমি যদি পাঠ করি বা কোথাও একটা কিছু কাজ করি, আমি টাকাটা নিচ্ছি, আমি আমার যেরকম বনি সেনগুপ্ত দেখিয়েছিলেন যে তিনি অভিনয় করেছেন বা শো করেছেন, সেখান থেকে নিয়েছেন। কিন্তু জানা যাচ্ছে যে তাকে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা তার আসছে যে সাপ্লাই চেন দিয়ে, সেটা একটা অন্ধকার জগতের টাকা। ফলে এটা খুব, আমি যদি গরু চোর হয়ে থাকি, হ্যাঁ বটেই তো। তার কারণ হচ্ছে যে ইনভেস্টর যদি অসৎভাবে টাকা নিয়ে আসেন এবং তিনি যদি বিনিয়োগের যে অর্থ সেটা যদি কালো টাকা হয়, একজন অভিনয় করছেন বা একজন গান লিখছেন বা একজন ক্যামেরাম্যান হিসেবে কাজ করছেন, তার পক্ষে তো সম্ভব নয়। তো নোটে তো চিপ লাগানো নেই বা নোটে তো লেখা থাকে না যে এই যে 1000টি টাকা আমাকে দিলেন, এই টাকাটা কিসের টাকা। আমি অভিনয় করছি, আমি লিখছি, আমি অন্য কোনো কলাকুশলী হিসেবে কাজ করছি, তার বেতন হিসেবে নিচ্ছি। কিন্তু পরে যখন ওই নেটওয়ার্ক ধরে দেখা যাচ্ছে যে আরে এই যে টাকাটা আমাকে দেওয়া হলো, এই টাকাটা আসলে কালো টাকার একটা নেটওয়ার্ক, তখন আমি ফেঁসে যাচ্ছি। তখন আমাকে এনকোয়ারি হচ্ছে, তখন আমাকে বলছে বেটা তুই চাকরি চুরির টাকা নিয়েছিস, তুই দুর্নীতির টাকা নিয়েছিস, কিন্তু আমি তো ঘুষটা নেইনি।
আমি নিয়েছি আমার ফিল্মে অভিনয় করে। কিন্তু ফলে এইটা অত্যন্ত অসম্মানজনক একটা ঘটনা, এবং এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে এই ক্রমাগত রাজনৈতিক ইনফ্লুয়েন্স সিনেমা ইন্ডাস্ট্রির ওপর, যেটা আমি এতদিন ধরে কাজ করেছি। আমি এর পূর্ববর্তী সরকারের আমলেও অভিনয় করেছি, সেখানেও সরকারি ইনফ্লুয়েন্স ছিল। বহু অভিনেতারা বিভিন্ন পলিটিক্যাল ইয়েতে যুক্ত ছিলেন, পলিটিক্যাল অ্যালায়েন্সে ছিলেন, মিটিং মিছিলে হাঁটতেন। কিন্তু রাজনীতি এবং সিনেমা বা আর্ট ওয়ার্ক সেটা যেভাবে সম্পৃক্ত হয়ে গেল এই সরকার আসার পরে, এবং যেভাবে কুপ্রভাব, যে ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে যেভাবে ব্যবহার করা শুরু হলো, যে আমি যদি শাসকের বিরুদ্ধে কথা বলি বা কিছু করি, কাজ দেবো না, তোমার ছবি রিলিজ হতে দেবো না, বই প্রকাশ হতে দেবো না, গান ব্যান করে দেবো, আইটি সেল অ্যাক্টিভেট করে দেবো, এই যে ক্ষমতার অপব্যবহার এবং বাংলার অভিনেতা অভিনেত্রীদেরকে ব্যবহার করা, শুধুমাত্র ভোটের সময় তাদের পপুলারিটি ব্যবহার করছে, ভোট হয়ে গেলে সম্মানও করে না। অধিকাংশ অভিনেতা অভিনেত্রীদের জিজ্ঞাসা করবেন যে তাদের এই সমস্ত লম্পট রাজনৈতিক নেতাগুলি, তারা বেসিক রেসপেক্টটুকু করেন না। পয়সার লোভে আমরা চলে যাচ্ছি, যে হ্যাঁ একটু টাকা পয়সা দেবে, একটু ক্ষমতা দেবে, হয়ে যাবে, কিন্তু এগুলো রাবিশ। এগুলোতে সত্যি মানে না সৎভাবে রোজগার হয়, না সৎভাবে ক্ষমতা অর্জন করা যায়, না মানুষের মনে একটা সুপ্রভাব তৈরি করা যায়। ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে যদি সঠিকভাবে বড় করা যেত, তাহলে বম্বে, কেরালা, মারাঠি সেই সিনেমার লোকজন যদি কোটি কোটি টাকার ব্যবসা করতে পারেন, আমরা বাঙালিরা পিছিয়ে আছি কেন? পিছিয়ে আছি এই সমস্ত তোলাবাজির জন্য। যে ইডি সিবিআই তলব করছেন, শওকত মোল্লা হোক বা শেখ শাহজাহান হোক কিংবা অনুব্রত মণ্ডল হোক, আমরা দেখেছি বারবার বাংলার মুখ্যমন্ত্রী এই সমস্ত দুর্বৃত্তদের হয়ে ব্যাটিং করেছেন, এবং ব্যাটিং করেছেন শুধু রাজনীতির মঞ্চে নয়, একেবারে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে পর্যন্ত সন্দেশখালির বিপক্ষে কথা বলেছিলেন যে শেখ শাহজাহানকে টার্গেট করে নাকি ইডি ঢুকেছে। তারপরে আমরা দেখলাম তারই পুলিশ শেখ শাহজাহানকে ধরলো, 41টা মামলা হলো, পিএমএলএ ছাড়াও একাধিক খুনের মামলা, যৌন হেনস্থার মামলা, এই সমস্ত কিছু হলো। তাহলে এটা কি ম্যাজিক নাকি? মানে বারবার কেন মিথ্যাচার করেন? যে মানুষগুলি দুর্নীতি করছে, আপনি তো সততার প্রতীক বলে পোস্টার দিতেন একসময়, এখন তো সেসব পোস্টার টোস্টার আর দেন না, কারণ এইসব দিলে এখন লোকজন পেটাবে। পরিষ্কার ব্যাপার যে এই সততার প্রতীক কথাটা যে সম্পূর্ণ ঢপের কীর্তন, এটা প্রকাশিত হয়ে গেছে। কারণ কেউই সৎ নয়, ধান্দাবাজি করবার জন্য এসছেন, ভোটে দাঁড়াচ্ছেন পয়সা ইনকাম করার জন্যে। কিন্তু দয়া করে এই যে যারা দুর্নীতি করছে, আপনি বলছেন একবার যে রিফর্মের কথা বলছি, নতুন তৃণমূলের কথা বলছি, এই সমস্ত লোকেদের মানি না, তাহলে কেন বারবার যে লোকগুলি অন্যায় করছে, যাদের এগেনস্টে কাগজ আছে, এভিডেন্স আছে, সমন করা হচ্ছে, আপনাকে যদি ধরুন কোনো একটা কাজ করেছেন, ইডি ডেকেছে বা সিবিআই ডেকেছে, আপনি সে তো দেবকেও ডেকেছে, 8 ঘন্টা জেরা করেছে, দেব তার কাগজ দিয়ে বাড়ি চলে এসেছেন। তা শওকত মোল্লা যদি একজন সৎ মানুষ হবেন, তাহলে আমরা কি এক্সপেক্ট করবো? যে তিনি যান, একেবারে ডকুমেন্টস দেখিয়ে দিন, দেখিয়ে দরকারে পাবলিকলি প্রকাশ করুক যে দেখুন আমার এই ডকুমেন্টস, আমার এই ব্যাংক স্টেটমেন্ট আমার নামে মিথ্যে অভিযোগ করছে। কোর্টে চলে যান, কথায় কথায় তো আপনারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট ফাটিয়ে দিচ্ছেন একেবারে। তো তাহলে আপনি সমনটাকে এড়িয়ে যাচ্ছেন কেন, বা বলছেন কেন যে এ বাঘ ও সিংহ ইত্যাদি বলে উল্টোপাল্টা কথা বলার তো কোনো দরকার নেই। আপনি যদি সৎ হবেন, আপনার যদি কাগজ ঠিক থাকে, আপনার যদি রোজগারটা সৎ হয়, আপনি মানুষের সামনে উপস্থাপনা করুন, কিন্তু সেটা তো হচ্ছে না। তা আমিও তো যদি ওনাকে জিজ্ঞাসা করি, যে একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি ডায়মন্ড হারবার থেকে বেরিয়ে অন্য কোনো জায়গায় যান না কেন, তো সেই প্রশ্নের উত্তরটা তাহলে কে দেবে? আমার নিশ্চয়ই ডায়মন্ড হারবারে ওনার একটা কমফোর্ট জোন আছে, উনি কমফোর্ট জোনের বাইরে বেরোন না। উনি তার উত্তরে বলেছিলেন যে দল যদি আমাকে পারমিট করে তাহলে আমি যেতে পারি। তা যেখানে আমরা জানি যে উনি নাকি সেকেন্ড ইন কমান্ড, উনি নাকি সেনাপতি টেনাপতি ইত্যাদি, সেনাপতির যদি মনে করেন যে আমি আমার দলকে রিপ্রেজেন্ট করার জন্য ডায়মন্ড হারবারের জায়গায় মেদিনীপুরে দাঁড়াবো, কি কুচবিহারে দাঁড়াবো, কি অন্য জায়গায় দাঁড়াবো, তাহলে তিনি দাঁড়াতেই পারতেন, অসুবিধার কিছু নেই। তার মানে এটাও ধরে নিতে হবে আমাকে যে তার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে একটা কমফোর্ট জোন আছে, সেই কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে তিনি খুব একটা রিস্ক নিতে চাইছেন না। তা তিনি যদি মনে করতেন যে অন্য কেউ কেন তার বিপক্ষে এখানে দাঁড়ায়নি, উল্টো পার্সপেক্টিভটাও তো ইকুয়ালি সত্যি, যে তিনি কেন দিলীপ ঘোষের বিরুদ্ধে গিয়ে দাঁড়ালেন না, তিনি কেন অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে দাঁড়ালেন না, তিনি কেন মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে, সুজন চক্রবর্তীর বিরুদ্ধে দাঁড়ালেন না, কোনো অসুবিধার কিছু নেই। তো উল্টো দিকের লোকটাকে বলার আগে আমরা আপনাকেও তো একই কথা জিজ্ঞাসা করতে পারি। ফলে আপনি আপনার কমফোর্ট জোন থেকে যখন বেরোচ্ছেন না, তো কমফোর্ট বাবলে ঢুকে অন্যকে গালাগালি না করাই ভালো। আপনি যদি কনফিডেন্ট থাকেন ডায়মন্ড হারবারে কাজ করেছেন, আমরা দেখেছি, সেটা মানুষ তার উত্তর দেবে। কিন্তু ডায়মন্ড হারবারে বাইরে বেরিয়ে একবার দেখুন না, একবার রিস্ক নিয়ে দেখুন না। আপনি তো যে আপনার ইনফ্লুয়েন্স কত, বা আপনার যে জনপ্রিয়তা বা জনগণকে ইনফ্লুয়েন্স করবার যে ক্ষমতা, আপনি একবার ডায়মন্ড হারবারে বাইরে বেরিয়ে একটু যেখানে বিজেপি শক্তিশালী বা সিপিএম শক্তিশালী বা কংগ্রেস শক্তিশালী, অধীরবাবুর বিরুদ্ধে দাঁড়াতে পারতেন, দাঁড়ালেন না কেন?
তার মানেটা কি? প্রত্যেকেই নিজেদের, এরা অনেক বড় বড় কথা টথা বলে কিন্তু অঙ্কের বাইরে বেরোন না। এরা প্রত্যেকেই জানেন, তারা অঙ্ক কষে নেন, এদের বড় বড় কনসালটেন্ট আছে, সেফোলজিস্ট আছে, তারা বলে দেন যে ভাই তুমি এখানে এই এই জায়গায় এত এত জায়গায় লিড দেবে, এর বাইরে তুমি বেরিও না। এরা কমফোর্ট জোনের বাইরে বেরোয় না, সেইভাবেই এরা ঘুঁটিটা সাজানো হয়, সেই কারণেই নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট প্রার্থীকে দেওয়া হয়। এরা সবাই একে অপরকে দোষারোপ করছে, কিন্তু এরা কেউ একজন আরেকজনকে কমব্যাট করবেন না। এই 2 বছর থেকে রাজনীতি করের বিষয়টা আমরা আগেও দেখেছি, উনি আগেও একটা ক্যাম্পেইনে এরকম বলেছিলেন। জানি না, এরকম 2 বছর থেকে রাজনীতি করে এই কথাটাই তো সম্পূর্ণ বেআইনি কথা। বলা হয়েছে, সংবিধানেও বলা হয়েছে, বিভিন্ন সুপ্রিম কোর্টের জাজমেন্টেও বলা হয়েছে, এমনকি ইলেকশন কমিশনেও বলা হয়েছে যে কোনো বাচ্চার হাতে কোনো দলের পতাকা, দলের ব্র্যান্ডিং ইত্যাদি দেওয়া যাবে না। এবং সামাজিকভাবেও এটা আমরা এথিক্যালি ধরে নেই যে একজন বাচ্চার মধ্যে কোনো রকম ধর্ম, কোনো রাজনীতি ইত্যাদি মা বাবা বা জেনারেশন ওয়াইজ চাপিয়ে দেওয়া উচিত না। সেই বাচ্চার সোশ্যাল ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট সেটা আশপাশে ঘাত প্রতিঘাতের সাথে হওয়া উচিত। সেখানে একটা 2 বছরের বাচ্চা যদি তৃণমূল করে, তাহলে শুধু ইলেকশন কমিশনের গাইডলাইন যে ভায়োলেট করছে তা নয়, এটি অসাংবিধানিক। এবং সেখান থেকে আমাকে ধরে নিতে হবে যে চাপিয়ে দেওয়ার রাজনীতিটা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী যখন ভারতে বা এখানে বাংলায় আসেন, বা অমিত শাহ যখন বাংলায় আসেন, বা যে কোনো হিন্দি ভাষী কোনো নেতা যদি বাংলায় আসেন, অসমের মুখ্যমন্ত্রী যদি বাংলায় আসেন, তাকে আপনারা কেন বলছেন যে এই লোকটা বাংলার শত্রু, বাঙালির শত্রু? হ্যাঁ, তাহলে এই যে বাংলা বিরোধী এই গল্পটা দিচ্ছেন কেন? তাহলে একজন বাঙালি যদি, এই যে কত লক্ষ লক্ষ বাঙালি তারা অন্যান্য রাজ্যে আছে তো কাজ করছে, কারণ আপনি তো কাজ কাজ দিতে পারেন না, ব্যবসা দিতে পারেন না, কাজ দিতে পারেন না। শুধু পরিযায়ী শ্রমিক না, হোয়াইট কলার ওয়ার্কার রয়েছে, মানে সেখানে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে আইটি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শুধু খুবই খুবই স্বাভাবিক ব্যাপার। তার কারণ হচ্ছে বাংলায় তো চাকরি নেই, বাংলায় চাকরি নেই, ব্যবসা নেই, কাজের স্কোপ নেই। যতই ওনারা বড় বড় ডেটা নিয়ে বলুক, এনাদের গর্ব কি যে আমরা 100 দিনের কাজে প্রথম হয়েছি। 100 দিনের কাজ যে সোশ্যাল সিকিউরিটি এজেন্ডা নিয়ে আসে, সেই কাজে প্রথম হওয়া মোটেই আনন্দের নয়। তার কারণ 100 দিনের কাজটা হচ্ছে যে আমি যখন, মানে আমার ইকোনমিক আনরেস্ট হয়ে যাচ্ছে, তখন মিনিমাম ডেজ অফ ওয়ার্কিং আমি এনশিওর করছি। কিন্তু সেটা পার্মানেন্ট সলিউশন হতে পারে না। আমাকে দেখতে হবে যে কতগুলি বড় ইন্ডাস্ট্রি হলো, কত শতাংশ পার্মানেন্ট এমপ্লয়মেন্ট করতে পারলাম, আমার জিডিপিতে কিভাবে রিফ্লেক্ট হলো। আপনি দেখুন না, উত্তরপ্রদেশের বাজেট দেখুন আর বাংলার বাজেট দেখুন, বললেই বলবে উত্তরপ্রদেশেও তো এই হয়, ওই হয়, সেই হয়। আমি একদম ইকোনমিক জায়গাটা থেকে আসছি। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিজেপি অথবা অবিজেপি শাসিত যে কোনো রাজ্যে তাদের যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সে ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে হচ্ছে স্থাবর সম্পত্তির প্রসার, রাস্তাঘাট, ব্রিজ, ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক্স, এগুলোর যে খরচ, মোট খরচের গড় অ্যাভারেজ পার্সেন্টেজ উত্তরপ্রদেশে মোর দ্যান 5%। বাকি অন্যান্য বিজেপি শাসিত অথবা অবিজেপি শাসিত স্টেটগুলিতে সব মিলে যে গড় মান, ন্যাশনাল অ্যাভারেজ, সেটা 4%, 4.5% অ্যাপ্রক্সিমেটলি। সেখানে বাংলার মাত্র 1%, 1.8%, 1.9%, তার বেশি উঠছে না। তার মানেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করবার ইচ্ছেই নেই। এরা শুধুমাত্র ওই লক্ষ্মীর ভাণ্ডারে খরচ করব মানুষকে। কারণ দেখুন, যতই বলুন যে কে কাকে পাকিস্তানি বলেছে, কে কাকে আফগানিস্তানি বলেছে, সেটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে যে এই হোয়াট অ্যাবাউটের খেলাটা করে এরা মানুষকে ভুলিয়ে দেন যে তৃণমূল কংগ্রেসের 12-13 বছর বয়স হয়ে গেছে, তারা শাসনে রয়েছেন, কিন্তু লং টার্ম ভিশন কেন আমরা দেখতে পারলাম না? 34 বছরে কিছু বললেই বলবে সিপিএম এই করেছে, বিজেপি ওই করেছে। কিন্তু আপনারা 10-12 বছরে কি করলেন? আপনারা যে দেনাটা হয়েছিল আমাদের রাজস্বের, সেই দেনাটাকে আপনারা কিভাবে কমব্যাট করলেন? আপনারা এমপ্লয়মেন্ট নিয়ে কি কি করলেন? আপনারা নতুন বড় ইন্ডাস্ট্রি আনলেন কি, বিশেষত ম্যানুফ্যাকচারিং? সেই জিনিসগুলো না এনে আপনারা ইকোনমিক ইনইকুয়ালিটি নিয়ে প্রশ্ন করছেন না। আপনারা এই যে বাইরের লোকজন পরিব্রাজিত হচ্ছেন, বা এই যে আউটার মাইগ্রেশন হচ্ছে, সেটা নিয়ে আপনি প্রশ্ন করছেন না। না, মোদি কেন ধ্যান করবে সেটা তো কারোর ব্যক্তিগত অ্যাফেয়ার। ওনার, আমি বুঝতে পারি না যে মাননীয় মুখ্যমন্ত্রীর মানুষের ব্যক্তিগত রিলিজিয়াস অ্যাফেয়ার নিয়ে এত প্রশ্ন কেন। তার মানে উনি সংবিধান মানেন না? সংবিধান, তাহলে উনিও অনশন করুক। উনি তো কথায় কথায় অনশন করেন, মিটিং মিছিল এই সমস্ত, তো উনি তো অবস্থান বিক্ষোভ করেন, সরকারি সম্পত্তি ভাঙচুর করেন, এগুলো তো উনিও করেন। তাহলে উনি সেইগুলোই করুন। উনি অনশনে ফিরে যান, আবার ধর্মতলার মোড়ে অনশনে বসুন, মুখ্যমন্ত্রিত্বটা ছেড়ে দিন। তা উনি, যে লোকগুলি অনশন করে, এটাই যদি মানসিকতা, যে যে মানুষটি ধ্যান করবে, যে মানুষটি প্রতিবাদ করবে, তার সেই জায়গাতেই আটকে থাকা উচিত, বাইরে বেরোনো উচিত না, তাহলে আমাকে ধরে নিতে হবে যে উনি এই মানসিকতা দিয়েই ওই আজও যে চাকরি প্রার্থীরা ওখানে বসে আছে বিক্ষোভে, একটা সলিউশন দিতে পারেননি। এটা ওনার মানসিকতা, যে করছে করুক না, যার ধর্নায় বসা সে ধর্না করবে। ডিএ আন্দোলনকারীদের কি হলো? এসএসসি থেকে যারা প্রাইমারি, আপার প্রাইমারি নিয়োগের যে 2016-র প্রার্থীরা ওখানে বসে রয়েছেন, আজকে 1000-1200 দিন পার হয়ে গেছে,
উনি পাত্তা দিচ্ছেন না, তার কারণ মানসিকতাটাই তো ওই রকম, মানসিকতাটাই তো গ্রোথের বিরোধী। দেখুন, প্রথম কথা হচ্ছে যে একটা সোজা জিনিস, কেন্দ্রে যে সরকার থাকবে, যেটা সিঙ্গেল ইঞ্জিন, ডবল ইঞ্জিন এই সমস্ত বলা হচ্ছে, রাজ্যে সেই সরকারকে থাকতেই হবে এরকম কোনো কথা নেই, কিন্তু আমাকে দেখতে হবে যে হ্যাঁ, কেন্দ্রের বিরোধিতা আমরা করবোই নিশ্চয়ই, তার যদি ভুল পলিসি হয় করবো আমরা, কিন্তু রাজ্য সরকার একটা মোটো নিয়েছে যে কনস্ট্যান্ট অপোজিশন। আপনারা দেখবেন, সম্ভবত যদি ভুল না করে থাকি, প্রাক্তন এমপি সৌগত রায় মহাশয়ের একটা ইউটিউবে পাওয়া যায়, তাকে একবার জিজ্ঞাসা করেছে স্পিকার যে আপনার কি মানে এজেন্ডাটা কি, তিনি বলছেন আমাকে পার্টি বলেছে পার্লামেন্টে, তিনি বলছেন যে যা যা বলবেন অমিত শাহ বা ওই দিক থেকে যা যা আসবে আমি তার বিরোধিতা করব। আরে এটা কখনো হতে পারে? একটা বিরোধীর মানে কি সারাক্ষণ ও যা বলবে, ও হ্যাঁ বললে আমি না বলবো, না বললে আমি হ্যাঁ বলবো? সেটা তো বিরোধিতা নয়। এটা পার্লামেন্টে বসে একজন তৃণমূলের এমপি এই কথা বলেছেন। তার মানেটা হচ্ছে যে এদের এজেন্ডাটা হচ্ছে যে কনস্ট্যান্ট নন কোঅপারেশন করা, যে কেউ যদি গ্রোথ আনে, যে এখানে G20 সামিটে স্টেটগুলোকে বুস্ট করা হচ্ছে, আমি করব না। এই নীতি আয়োগের মিটিংয়ে পার্টিসিপেট করে না, কোনো ইনভেস্টার সামিটে প্রপারলি কোঅপারেট করে না। বারবার যখন বলা হচ্ছে যে আমরা তো 100 দিনের টাকাটা দিতে চাইছি, ভাই তুমি অডিট রিপোর্টটা আমাকে জমা দাও, আমি আবাস যোজনার এটা করতে চাইছি, তুমি আমাকে এই ইউটিলাইজেশন সার্টিফিকেটগুলো দেখাও, কাগজ দেখাবো না। এই যে কনস্ট্যান্ট একটা নন কোঅপারেশন, তার কারণটাই হচ্ছে যে কেন্দ্রীয় সরকার বলুন বা অন্যান্য যে জিনিসগুলো বলুন, তারা যে গ্রোথ স্টেটমেন্টটা তৈরি করছে, তারা যে দিকে নিয়ে যাচ্ছে, এরা সেই দিকটাকে অ্যানালাইজ তো দূরের কথা, তার ভালো মন্দ বিচার করা দূরের কথা, এদের এজেন্ডাটাই হচ্ছে যে ও যা বলবে আমি তার অপোজিটে কথা বলবো। এইটা দিয়ে বিরোধিতা হতে পারে না। বিরোধিতা করা মানে উল্টো দিকের লোকটা যা বলবে ঠিক তার অপোজিট কথাটা বলেই আমি নিজেকে হিরো প্রমাণ করব, তা নয়। বিরোধিতা মানে হচ্ছে লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং যে ওই ব্যক্তি এই পলিসি এনেছেন। আমি যেরকম কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী এর কনসেপ্টগুলোর ভূয়সী প্রশংসা করছি, কিন্তু তারপরে প্রশ্ন করছি যে রুট কজটা সলভ হয়েছে কিনা, দেখছি হয়নি, তাই আমি তার বিরোধিতা করছি, কিন্তু কনসেপ্টটার আমি সাধুবাদ জানাচ্ছি। কিন্তু এরা যেটা করছে, যেরকম এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি পাকিস্তানি বলে থাকেন, সেটা খুব অন্যায় কাজ হয়েছে, যদি বলে থাকেন অন্যায় করেছেন, যেই বলে থাকুন, কিন্তু ঘটনা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার মঞ্চে দাঁড়িয়ে বললেন যে এই যে সমস্ত রাস্তাঘাট, জল, এগুলো আমরা করে দিয়েছি, আপনারা যদি কেন্দ্রের সরকার বা বিজেপি টিজেপি এদেরকে যদি ভোট দেন, তাহলে ওই সমস্ত কাজ আমরা করবো না, ওগুলো কেন্দ্রের সরকারের থেকে বুঝে নেবেন। আরে ভাই, ও গ্যারান্টি আমরা নেব না। গ্যারান্টি নেবে না মানে তুমি নিতে বাধ্য, তুমি কাউকে দয়া করছো না। এই যে রাস্তাঘাট, জল, এই যে পরিষেবাগুলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেখান আপনারা যে আমাদের কনস্টিটিউশনাল বিভিন্ন শিডিউলে যে কোন দপ্তরটা কার আন্ডারে, কোন সাবজেক্টটা কার আন্ডারে, তার জন্য 3টে লিস্ট রয়েছে: স্টেট লিস্ট, সেন্টার লিস্ট বা ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট। রাস্তাঘাট, জলের পরিষেবা এই দেওয়াটা রাজ্য সরকারের লিস্টের মধ্যেই পড়ে, তার জন্য প্রয়োজনীয় আইন আনা, পলিসি আনা, এগুলো রাজ্য সরকার করবে। এবং কেন্দ্রে যদি বিজেপি আসুক বা কংগ্রেস আসুক বা যেই আসুক, তার জন্য আমি রাস্তাঘাটের উন্নয়ন পাবো না? এটা তো হতে পারে না। এটা তো কোঅপারেটিভ ফেডারালিজম স্ট্রাকচারের বিপক্ষে কথা বলছেন। এটা কি করে হতে পারে? এই যে ঘটনাগুলো কনস্ট্যান্টলি, আপনি তো এই জিনিসটা শুরু করেছেন, আক্রমণ করা, গালাগালি করা, বা অবাঙালি কোনো মানুষ যদি আসেন, বাংলা ভাষা আর বাঙালি এই দুটো তো এক নয়। বাংলা, এরকম অনেক বাঙালি হতে পারেন যিনি বাংলা ভাষায় সড়গড় নন, তা আপনিও তো হিন্দিতে সড়গড় নন। আমরা কি আপনাকে বলছি যে আপনি ভারতীয় নন? প্রত্যেকটা ভাষার একটা নিজস্বতা রয়েছে, নিজস্ব সংস্কৃতি রয়েছে। আপনি যে বাঙালি জাতীয়তাবাদটা প্রমোট করতে চাইছেন, যে বাংলার নবজাগরণ হোক, ইত্যাদি হোক, অত্যন্ত ভালো, এটা তো প্রয়োজনীয়, প্রত্যেক রাজ্যের নিজস্বতা থাকবে, কিন্তু সেটা করবার জন্য শুধু পলিটিক্যাল মঞ্চে দাঁড়িয়ে হাই হাই করে চিৎকার করলে হয় না। বাংলা বইয়ের প্রকাশের জন্য আপনি কি করেছেন? বাংলার নাটক, বাংলার কবিতা, বাংলার সিনেমা, বাংলা সংস্কৃতি প্রচারের জন্য আপনি কি করেছেন? কতগুলো মেলা করে দিলাম, তাতেই কি হয়? বাংলা ভাষাভাষীর যে বাংলা ভাষার প্রসার কোথা থেকে হবে? স্কুল থেকে হবে। বাংলা ভাষী বক্তাদের সংখ্যা বাড়াতে হবে। দেখা যাবে যে 8 থেকে 10 হাজার প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুল বাংলাভাষী বন্ধ হয়ে গেছে, সেখানে দাপিয়ে বেড়াচ্ছে হচ্ছে এই সিবিএসসি, আইএসসি বোর্ড, ইংলিশ মিডিয়াম। এমনকি এই বাংলায় বসে, কলকাতা শহরের বুকে বসে, হুগলিতে বসে একাধিক কনভেন্ট স্কুল আছে, যেখানে কোনো বাচ্চা যদি তার সহপাঠীর সাথে ইংরেজিতে কথা বলে ফেলে, ক্লাসে এই বাংলায় কথা বলে ফেলে ভুল করে, তাকে ফাইন করা হচ্ছে যে না তুমি ভার্নাকিউলারে কথা বলতে পারো না। তাকে রীতিমতো মানে পয়সা কম্পেনসেট করতে হচ্ছে, ফাইন দিতে হচ্ছে, গার্ডিয়ান কল করা হচ্ছে, ধমক দেওয়া হচ্ছে, সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। কেন? তুমি কেন এই স্কুলগুলোকে বলছো না যে হ্যাঁ, ইংরেজি শেখা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু বাংলায় কথা বলা সেটাকে কখনো পেনালাইজ করা যায় না। কেউ যদি বাংলায় বলে ফেলে, সেটা মানে শাস্তিযোগ্য অপরাধ হতে পারে না। তার কারণটা হচ্ছে যে বাংলা ও বাঙালিকে নিয়ে ভাবা,
এইটা ওনার আসলে কোর ইন্টেনশন নয়। উনি বাঙালি জাতীয়তাবাদের সুড়সুড়ি দিয়ে আসলে ভোটের অঙ্কটাকে রিফ্লেক্ট করাতে চাইছেন, বাঙালিকে একটা বাবেলের মধ্যে ফেলে রেখেছে। তাই যদি হতো, বাঙালিকে প্রশ্ন করতে হতো যে বাংলার চিকিৎসা ব্যবস্থার কেন উন্নতি হয়নি। আচ্ছা, বাংলায় খালি আমরা বলে যে সিপিএম এর আমলে কারখানা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তুমি বাংলার যে নিজস্ব, যেটা প্রধানমন্ত্রী বলেছিলেন যে গুজরাটে তো ভাই কিছুই ছিল না লবণ ছাড়া, তো সেইখানে দাঁড়িয়ে আজকে বাংলার খনিজ সম্পদ, বাংলার প্রাকৃতিক সম্পদ, বাংলার নদীমাতৃক দেশ, বাংলা উর্বর, আমরা কেন কৃষিকাজে অন্যান্য রাজ্যকে টেক্কা দিতে পারছি না? আমরা কেন ইন্ডাস্ট্রিতে অন্যান্য রাজ্যকে টেক্কা দিতে পারছি না? যাদের কাছে উর্বর জমি নেই, যাদের কাছে লজিস্টিক্স নেই, আমাদের কাছে সব আছে। আমাদের কাছে বন্দর ছিল, রেল নেটওয়ার্ক রয়েছে, রাস্তাঘাট রয়েছে, উর্বর জমি রয়েছে, আমরা কেন কৃষি শিল্প এগুলোতে উন্নত করতে পারছি না? আমরা কেন অ্যাডভান্স মানে আইটি ইনফ্রাস্ট্রাকচার আনতে পারছি না? সব ভালো প্রজেক্টগুলো হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, এই কর্ণাটকের দিকে চলে যাচ্ছে, সাউদার্ন ইন্ডিয়া চলে যাচ্ছে, বম্বেতে চলে যাচ্ছে। আর যেগুলো সস্তার প্রজেক্ট কলকাতা থেকে আউটসোর্স হচ্ছে, কেন অ্যাভারেজ প্রাইভেট সেক্টরে পে স্কেল বাড়ছে না? এই প্রশ্নগুলো করলে তো বাঙালি ও বাংলার নবজাগরণ হবে। শুধু একজন স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, তিনি বাংলাটা হয়তো ভুল উচ্চারণ করেন, তা মমতা বন্দ্যোপাধ্যায়ও তো হিন্দির একেবারে মামাসি উদ্ধার করে দেন, ওটা একটা হিন্দি বলা, উনি হিন্দি ভুলভাল বলছেন, ইংরেজি ভুলভাল বলছেন, হতেই পারে ভাষা জানেন না, বলবেন না, বাংলায় বলুন। আমার হিন্দি খারাপ, আমি বলি না, এবার না জানলে লিখে নিয়ে যায়। উনি আর উনি যদি বাংলা ও বাঙালি নিয়ে এত ভাবিত হবেন, ওনাকে জিজ্ঞাসা করবেন তো যে বাংলার পরম পূজনীয় শ্রী শ্রী ঠাকুরের কোটেশন উনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন যত মাটি তত টাকা, এটা কি বাংলাকে সম্মান জানানো হলো? বাংলার একজন পরম পূজনীয় শ্রী শ্রী ঠাকুর, তার বাণীকে মিসকোট করা হচ্ছে, এটা কি বাঙালির জন্য খুব প্রয়োজনীয়? তো সেইটা করে উনি ক্ষমা চেয়েছেন। কত হাজার হাজার রামকৃষ্ণ ভক্তের মনে এটা একটা কুপ্রভাব পড়েছে যে একটা মুখ্যমন্ত্রী তিনি দাঁড়িয়ে, আপনি লিখে নিয়ে যান, মনে নাই থাকতে পারে, এত কাজের মধ্যে থাকেন, আপনি লিখে নিয়ে যান। আপনি মোদিকে বলেন সে নাকি টেলিপ্রম্পটার দেখে কথা বলে। হ্যাঁ, আপনি টেলিপ্রম্পটার দেখুন না, কি টেলিপ্রম্পটার দেখে বলার মধ্যে ভুল কিছু নেই। সে তো অনেক নিউজ অ্যাঙ্কাররা যে হেডলাইন থাকে, যে ইনফরমেশন থাকে, তারা টেলিপ্রম্পটার দেখে বলেন। টেলিপ্রম্পটার একটা টেকনোলজি এসছে কেন? মোদির জন্য এসছে, মোদির পৈতৃক সম্পত্তি তা নয়। তার এসছে একটাই কারণে, যে মানুষ আমরা ভুলে যাচ্ছি, লট অফ ইনফরমেশন মনে রাখতে পারি না। আগে নোট টেকিং ছিল, এখন ডিজিটাল টেলিপ্রম্পটিং এসছে, আমি দেখে দেখে বলুন। আপনি দেখে বলুন, আমাদের সেই নিয়ে আমরা আপনাকে কেউ গালাগালি করবো না, কিন্তু না দেখে বিরাট স্মার্টনেস প্রমাণ করতে যাচ্ছেন আর রামকৃষ্ণ রবীন্দ্রনাথের পিন্ডি চটকে দিচ্ছেন, এইটা দয়া করে করবেন না। আপনি দেখে বলুন, নোট বানিয়ে নিয়ে যান, কোনো অসুবিধা নেই। এই অসভ্যতামিটা করবেন না।